নমস্কার বন্ধুরা, আজ আমরা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব। যদি আমি আপনাদের প্রশ্ন করি যে ভারতের উপর পরবর্তী বড় আক্রমণ কোথা থেকে হতে পারে, আপনাদের মাথায় হয়তো পাকিস্তান, চীন বা বাংলাদেশের নাম আসবে। কিন্তু আমি যদি বলি এই তিনটে দেশের কোনোটিই নয়, ভারতের উপর কিন্তু পরবর্তী আক্রমণের আসল বিপদটি লুকিয়ে আছে একটি দেশ থেকে, যাকে আমরা ঐতিহাসিকভাবে আমাদের সব থেকে কাছের বন্ধু বলে মনে করি, একটি হিন্দু রাষ্ট্র। হ্যাঁ, আমি নেপালের কথাই বলছি। আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। পাকিস্তান বা চীন থেকে সরাসরি আক্রমণের চেয়েও কিন্তু বড় বিপদ ঠিক এখানেই লুকিয়ে আছে, ঠিক নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার ষড়যন্ত্র। এই বিপদটি এমন যে আমরা হয়তো এখন এর জন্য প্রস্তুতি নই, কিন্তু সম্প্রতি নেপালের রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা সুনীল বাহাদুর থাপা ভারতকে কিন্তু সতর্ক করে বলেছেন যে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন নেপাল সীমান্তকে কিন্তু ভারতের অনুপ্রবেশের জন্য ব্যবহার করার চেষ্টা করছে। এই কথাটি আমাদের উপেক্ষা করলেও চলবে না, কারণ এর জন্য ভারতকে কিন্তু ভবিষ্যতে অনেক বড় মূল্য চোকাতে হতে পারে। এই ভিডিওতে আমরা এই বিপদের গভীরতা, এর পেছনের কারণ এবং এর থেকে বাঁচার উপায়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের বুঝতে হবে কেন ভারতকে এত সহজ টার্গেট বলা হচ্ছে। এর কারণ আমাদের সামরিক দুর্বলতা নয়, বরং আমাদের দেশের 90% সাধারণ মানুষ ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের গভীরতা সম্পর্কে কিন্তু এত মাত্রায় সচেতন নন। আমরা অনেক সময় আবেগ দিয়ে বিষয়গুলো দেখি, নিরাপত্তা দিয়ে নয়। এর সব থেকে বড় উদাহরণ হলো সীমা হায়দারের ঘটনা। একজন পাকিস্তানি মহিলা তার 4 সন্তানকে নিয়ে নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলেন, শুধুমাত্র তার প্রেমিকের জন্য। আমাদের দেশের মিডিয়া এবং সাধারণ মানুষ তাকে নিয়ে এতটাই মগ্ন হয়ে গেল যে আমরা এটাই ভুলেই গেলাম যে এটি কিন্তু একটি বিশাল বড় নিরাপত্তা ত্রুটি। এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভালোবাসার অজুহাতে যে কোনো সন্ত্রাসবাদী বা গুপ্তচর কতটা সহজে নেপাল সীমান্ত পার করে ভারতে মিশে যেতে পারে, আর আমরা তাকে নিয়ে রিলস বানাতে ব্যস্ত থাকব। এটাই আমাদের সব থেকে বড় দুর্বলতা। আমাদের এই আবেগপ্রবণ মনোভাবই কিন্তু শত্রুদের জন্য আমাদের একটি সহজ টার্গেট গড়ে তুলেছে। নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা কিন্তু এটাই নতুন নয়, এর আগেও কিন্তু এর একটি লম্বা ইতিহাস আছে। যেমন আমরা যদি 1999 সালে কান্দাহার বিমান অপহরণ দেখি, IC-814, এই বিমানটি নেপালের কাঠমান্ডু থেকেই উড়েছিল এবং অপহরণও করা হয়েছিল। এই সময় কাঠমান্ডু বিমানবন্দরের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়েছিল কিন্তু সন্ত্রাসবাদীরা। 2001 সালে যদি দেখি, একজন পাকিস্তানি কূটনীতিককে নেপালে 16 কিলোগ্রাম RDX বিস্ফোরক সহ কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। বোঝাই যাচ্ছে সেই বিস্ফোরক কিন্তু ভারতে হামলার জন্যই আনা হয়েছিল। 2013 সালে যদি দেখি, ইন্ডিয়ান মুজাহিদ্দিন সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকাল এবং লস্করি তৈবার বোমা বিশেষজ্ঞ আব্দুল করিম টুন্ডাকে নেপাল সীমান্ত থেকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি অতি সাম্প্রতিক সময় 2024 সালের এপ্রিল মাসেও উত্তরপ্রদেশের পুলিশ নেপাল সীমান্ত থেকে কিন্তু ভারতে প্রবেশ করা 2 পাকিস্তানি সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে। এই সমস্ত ঘটনা কিন্তু প্রমাণ করে যে লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদ, ইন্ডিয়ান মুজাহিদ্দিনের মতো সংগঠনগুলি কিন্তু বহু বছর ধরেই নেপালকে একটি ট্রানজিট পয়েন্ট বা লুকিয়ে থাকা নিরাপদ আশ্রয় হিসাবে ব্যবহার করে আসছে। ভারত ও নেপালের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবেই কিন্তু রোটি বেটি কা রিস্তা, অর্থাৎ বন্ধুত্ব ও আত্মীয়তার। 1950 সালের শান্তি ও বন্ধুত্ব চুক্তি বা ইন্ডো নেপাল ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ, এই অনুযায়ী কিন্তু 2 দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই একে অপরের দেশে অবাধে যাতায়াত করতে পারে, বসবাস করতে এবং কাজও করতে পারে। এই খোলা সীমান্তই কিন্তু 2 দেশের সম্পর্ককে অনেক গুণ মজবুত করেছে। কিন্তু এই বন্ধুত্বের সুযোগ নিচ্ছে কিন্তু তৃতীয় একটি দেশ, পাকিস্তান এবং এখন চীনও। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI বহু বছর ধরেই নেপালের মাটিকে কিন্তু ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করে আসছে। যেহেতু ভারত পাকিস্তান সীমান্ত অত্যন্ত সুরক্ষিত, তাই ISI নেপালের খোলা সীমান্তকে কিন্তু ব্যবহার করে সন্ত্রাসবাদী, জাল নোট এবং মাদক কিন্তু ভারতে পাঠাচ্ছে। কিন্তু এখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ এই খেলায় চীনের প্রবেশ ঘটেছে।
নেপালের আভ্যন্তরীণ রাজনীতিতে চীনের প্রভাব বাড়ছে, যা ভারতের জন্য কিন্তু একটি বড় চিন্তার কারণ। এটি তিনটি প্রধান দিক রয়েছে, এর মধ্যে থেকে প্রধান সেটি হলো রাজনৈতিক অস্থিরতা। নেপালে 16 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়েছে। এই রাজনৈতিক অস্থিরতার কারণে কিন্তু স্থায়ী ভারতপন্থী বা চীনপন্থী নীতি নেপালে তৈরি হতে পারে না, ফলে চীন খুব সহজেই সেখানের নেতাদের কিন্তু প্রভাবিত করতে পারছে। দ্বিতীয়ত, ভূ রাজনৈতিক অবস্থান। নেপাল ভারত এবং চীনের মতো দুটি বড় শক্তির মধ্যে এমন একটি বাফার স্টেটে অবস্থিত, যেখানে নেপাল সবসময় দুই দেশের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তারাও কিন্তু চীনের দিকে ঝুঁকে যাচ্ছে। 3 নাম্বার যদি বলি, চীনের হস্তক্ষেপ। চীন বেল্ট অ্যান্ড রোড করিডোর ইনিশিয়েটিভ বা BRI এর মাধ্যমে কিন্তু নেপালে প্রচুর পরিমাণে রাস্তা, বিমানবন্দর এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করার নামে বিশাল অঙ্কের ঋণ দিচ্ছে। শ্রীলঙ্কার মতো নেপালও কিন্তু চীনের ঋণের ফাঁদে পড়তে চলেছে। পোখরা বিমানবন্দর এর একটি বড় উদাহরণ, যা চীনের ঋণেই তৈরি হয়েছে এবং এখন দুর্নীতির অভিযোগে কিন্তু তা জর্জরিত। নেপালের কমিউনিস্ট পার্টিগুলোও কিন্তু চীনের উপর সরাসরি প্রভাব রয়েছে এবং তারা ভারত বিদ্বেষ ছড়াতে কিন্তু নেপালে অনেক গুণ সাহায্য করছে। তাহলে আসল বিপদটা কি? আসল বিপদ যদি দেখি, সব থেকে বড় বিপদ, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা সরাসরি কিন্তু ভারতে প্রবেশ করতে পারছে না, তাই তারা নেপালকে একটি নতুন এবং সহজ রাস্তা হিসাবে ব্যবহার করছে। নেপালের তরাই অঞ্চলে ISI এর মদতে কিন্তু অনেক মাদ্রাসা তৈরি হয়েছে, যা উগ্রপন্থা ছড়ানোর কেন্দ্রে পরিণত হয়েছে। এরপর যদি দেখি, চীন নেপালকে ব্যবহার করে ভারতের উপর কিন্তু চাপ সৃষ্টি করতে চাইছে। যদি নেপালের সরকার সম্পূর্ণরূপে চীনের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে চীন ভারতের ঠিক দোরগোড়ায় অর্থাৎ চিকেন নেকের কিন্তু খুব কাছে পৌঁছে যাবে। এটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে কিন্তু যোগাযোগের একমাত্র পথ, যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে যাবে। চীন ও পাকিস্তান নেপালের মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো ব্যবহার করে সাধারণ নেপালিদের মধ্যে কিন্তু ভারত বিদ্বেষী মনোভাব তৈরির চেষ্টা করছে, যাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই সমস্ত কিছুই মিলেমিশে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে, যা আমরা আর উপেক্ষা করতে পারছি না। তো এত কিছুর পরে আমাদের জানতে হবে এর থেকে সমাধান কি, ভারতের এই মুহূর্তে কি করা উচিত। এই সমস্যার সমাধান দেখো রাতারাতি তো সম্ভব নয়, তবে ভারতকে কিছু কঠোর এবং কৌশলগত পদক্ষেপ নিতেই হবে। তো চলো আমরা এখন 5টা সমাধানের কথা তোমাদের সাথে আলোচনা করে নিই। প্রথম যে সমাধানের চেষ্টা হবে সেটা হলো সীমান্ত নিয়ন্ত্রণ। খোলা সীমান্ত পুরোপুরি দেখো কিন্তু এই মুহূর্তে বন্ধ করা সম্ভব নয়, তবে প্রযুক্তির মাধ্যমে এখন যেখানে এত টেকনোলজির উন্নতি ঘটছে, সেখানে প্রযুক্তির মাধ্যমে কিন্তু নজরদারি বাড়াতে হবে। যেমন নাইট ভিশন ড্রোন, মোশন সেন্সার, থার্মাল ক্যামেরা মাধ্যমে কিন্তু ইলেকট্রনিক বেড়া তৈরি করা যেতে পারে। সীমান্তে আরও বেশি চেকপোস্ট তৈরি করে নিয়মিতভাবে আকস্মিক চেকিং চালানো হতে পারে। এছাড়াও 2 নাম্বার যদি দেখি যেটা করা যেতে পারে, যৌথ নিরাপত্তা মহড়া। অর্থাৎ আমরা আমাদের প্রতিবেশী পরিবর্তন করতে পারি না, তবে তাদের সাথে মিলেমিশে আমাদের কিন্তু থাকতে হবে, সেই চেষ্টাটা করতে হবে। ভারতের সশস্ত্র সীমাবল বা SSB এবং নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে কিন্তু নিয়মিত যৌথ মহড়া এবং টহলদারির কিন্তু প্রয়োজন। এর মাধ্যমে দুই দেশের মধ্যেই কিন্তু বিশ্বাস বাড়বে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে বলে আমার মতামত। 3 নাম্বার দিক যদি দেখি, গোয়েন্দা তথ্য শেয়ারিং। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তথ্য হলো সবথেকে বড় অস্ত্র। ভারত এবং নেপালের মধ্যে একটি জয়েন্ট ইন্টেলিজেন্ট টাস্ক ফোর্স তৈরি করতে হবে, যা সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং অন্যান্য অপরাধমূলক ষড়যন্ত্র সম্পর্কে রিয়েল টাইম তথ্য প্রদান করবে। এরপরে 4 নাম্বার দিকটা যদি দেখি, ISI এর নেটওয়ার্ক পুরোপুরিভাবে কিন্তু ধ্বংস করতে হবে। ভারতকে নেপাল সরকারের সাথে মিলে নেপালের মাটিতে সক্রিয় ISI এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনগুলির নেটওয়ার্ক কিন্তু ধ্বংস করতে হবে। এর জন্য নেপালকে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তাও দরকার হলে ভারত সরকারকে করতে হবে। এছাড়াও আত্মনির্ভর নেপাল বানাতে হবে। ঠিক যেভাবে আমরাও আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক সেভাবেই আত্মনির্ভর নেপালের পথও কিন্তু আমাদের প্রশস্ত করতে হবে। নেপালকে চীনের ফাঁদ থেকে বাঁচাতে হলে ভারতকে একটি বিকল্প প্রস্তাব দিতে হবে। ভারতের উচিত নেপালের জলবিদ্যুৎ, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করা,
যাতে নেপালের অর্থনীতি শক্তিশালী হয় এবং তারা চীনের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে পারে এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং শক্তিশালী নেপাল কিন্তু ভারতের নিরাপত্তার জন্যই ভালো। বন্ধুরা, পরিশেষে এটাই বলার যে নেপালের সাধারণ মানুষ আজও ভারতকে নেপালের বন্ধু বলে মনে করে। বিপদটা তাদের থেকে নয়, বিপদটা কিন্তু সেই শত্রুগুলোর থেকে যারা নেপালের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চায়। আজকের যুদ্ধ শুধু বন্দুক ও ট্যাঙ্কের যুদ্ধ নয়, এটা তথ্যের যুদ্ধ, প্রচারের যুদ্ধ, অর্থনৈতিক প্রভাবের যুদ্ধ। সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী হাজার হাজার ভুয়ো খবর এই মুহূর্তে ছড়ানো হচ্ছে। আমাদের সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। যে কোনো খবর কিন্তু বিশ্বাস করার আগে তার সত্যতা কিন্তু আমাদের যাচাই করতে হবে। ভারতকে তার নেইবারহুড ফার্স্ট নীতিকে আরও বেশি করে শক্তিশালী করতে হবে এবং নেপালের সাথে সম্পর্ককে নতুন করে সাজাতে হবে, কারণ আমাদের প্রতিবেশীরাই শান্তিতে থাকলেই কিন্তু আমরা সুরক্ষিত থাকতে পারবো। এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটি তোমরা অনেক বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ অ্যান্ড জয় হিন্দ।